বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ রংপুর কর্তৃক আয়োজিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ক আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমেই শিক্ষক পরিচিতি জানিয়ে দিচ্ছি। আমি তনুজা ইয়াসমিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ রংপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো আজ আমরা আমাদের ক্লাস শুরু করি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ক পাঠ্যপুস্তকটি হাতে নাও এবং তার সাথে খাতা কলম নিয়েও তৈরি হয়ে যাও। দেখো, আজ আমার আলোচ্য অধ্যায় 10। এটি একটি রিভিশন ক্লাস। ইতিপূর্বেই আমি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সবকটি অধ্যায় কিন্তু পড়িয়ে ফেলেছি এবং এই ক্লাসগুলোর ভিডিও আমার চ্যানেল দেয়া আছে। তোমরা যারা দেখোনি তারা দেখে নিবে। ঠিক আছে? তো দেখো, তারই ধারাবাহিকতায় আজ আমি কিছু কাঠামোগত প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সবাই লক্ষ্য করো। দেখো, প্রশ্ন 1 নম্বর প্রশ্নটা কি আছে? গণতন্ত্র অর্থ কি? গণতন্ত্র সম্পর্কে 2টি বাক্য লিখো। গণতন্ত্রের 3টি উপকারিতা উল্লেখ করো। চলো আমরা উত্তরে চলে যাই। দেখো, আমি জানি যে তোমরা গণতন্ত্র সম্পর্কে পূর্বেই জেনেছো, তারপরেও আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো, গণতন্ত্র, গণ মানে কি মানুষ, তাই না? বা জনগণ। তাহলে গণতন্ত্র অর্থ হচ্ছে জনগণের শাসন। তন্ত্র মানে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। এখানে কিন্তু জনগণের শাসন মানে কি সরকার জোর করে বা জনগণের মতকে প্রাধান্য না দিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। তাহলে গণতন্ত্র সম্পর্কে এখানে বলছে যে 2টি বাক্য লিখো। প্রশ্ন ছিল গণতন্ত্র সম্পর্কে 2টি বাক্য লিখো। তাহলে কি লিখবে? যে গণতন্ত্র সম্পর্কে 2টি বাক্য হলো, তোমরা যে যা তোমাদের মতো লিখতে পারো। আমি এখানে 2টি দিয়েছি, দেখো। গণতন্ত্রের মূল কথা হলো সবার মতকে সম্মান করা এবং অধিকাংশের মত অনুযায়ী সিদ্ধান্ত নেয়া। আচ্ছা, গণতন্ত্রে মানুষকে কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যায় না, যেটা আমি একটু আগে বললাম, তাই না? মানে জোর করে চাপিয়ে দেয়া যায় না। অধিকাংশের মতকে এখানে হচ্ছে প্রাধান্য দেয়া হয়। এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, গণতন্ত্রের 3টি উপকারিতা হচ্ছে গণতন্ত্র মানুষকে সহনশীল হতে শেখায়। উপকারিতা, মানে এর তোমার পজিটিভ দিকগুলো দেখো, যে গণতন্ত্র মানুষকে সহনশীল হতে শেখায়। হ্যাঁ? আচ্ছা, গণতন্ত্র মানুষকে মিলেমিশে চলতে শেখায়, যা সমাজে শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে। গণতন্ত্র মানুষকে মিলেমিশে চলতে শেখায় মানে কি? যেহেতু সবার মতকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে সবাই খুশি থাকে, তাই না? আর সেই সিদ্ধান্তটাকেও সবাই মেনে নেয় এবং মেনে নেওয়ার ফলে কিন্তু সমাজে শান্তি বজায় থাকে। আর যদি চাপিয়ে দেওয়া হতো কোনো সিদ্ধান্ত, তাহলে কিন্তু একজনের মতের সাথে আরেকজনের মত না মেলার কারণে বিভিন্ন রকমের অরাজকতা, অশান্তি, বিশৃঙ্খলা দেখা দিত। ঠিক আছে? তো সেজন্যই বলা হয়েছে যে গণতন্ত্র মানুষকে মিলেমিশে চলতে শেখায়, যা সমাজে শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে। ঠিক আছে? আচ্ছা, দেখো 3 নাম্বার দেখো, গণতন্ত্রের অধিকাংশের মতকে প্রতিষ্ঠিত করা হয়, যেটা মানে আমাদের সংজ্ঞার মধ্যে আমরা জেনেছি। তাহলে এখানে বলেছে যে 3টি উপকারিতা। যদি বলতো যে 3টি বাক্য লিখো, তাহলে তোমরা এগুলো দিতে পারতো, তাই না? প্রশ্ন বুঝে উত্তর লিখবে। ঠিক আছে? আচ্ছা, 3টি উপকারিতা বা 3টি সুবিধা, এগুলো কিন্তু একই ব্যাপার। মোট কথা পজিটিভ দিকগুলো তোমার জানতে চেয়েছে এখানে। ঠিক আছে? আচ্ছা, তো দেখি পরের প্রশ্ন কি আছে, যে গণতান্ত্রিক মনোভাব কি? গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন কেন? বিদ্যালয়ে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের 4টি উদাহরণ লিখো। এখানে কিন্তু অসংখ্য উদাহরণ আমরা দিতে পারি। এখানে চেয়েছে 4টি। তোমরা যে যার পছন্দ মতো 4টি উদাহরণ লিখবে। যদি বিষয়টি সম্পর্কে তোমাদের সম্যক জ্ঞান থাকে, তাহলে 4টি 5টি তোমরা যেকোনো বাক্যই তোমরা লিখতে পারবে, তাই না?
তো চলো উত্তরে চলে যাই। অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং অপরের মতকে সম্মান করাকেই গণতান্ত্রিক মনোভাব বলে। মনোভাব ওকার হবে দেখো। আচ্ছা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। আমি আবার বলছি, সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, বিদ্যালয়ে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের ৪টি উদাহরণ হলো, দেখো আমি আগেও বলেছি যে তোমরা তোমাদের মতো করে লিখবে। এখানে আমি আমার মতো করে ৪টি দিলাম। তার মানে এই নয় যে এই ৪টি তোমাদেরকে কি লিখতে হবে, তাই না? আমি বিষয়টি সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে লিখবে। হুম? ঠিক আছে। তাহলে ১ নাম্বার দেখো, শ্রেণীকক্ষ সাজানোর বিষয়ে সকলের মতামত নেয়া, তাই না? নেয়া যেতে পারে। কিভাবে? তোমাদের শ্রেণীকক্ষটি তোমরা যেখানে পাঠ গ্রহণ করো সেটি তোমাদের মতো করে কিভাবে তোমরা সাজাবা সেটাই হচ্ছে সব শিক্ষার্থী যদি মতামত নিয়ে অধিকাংশের মতের ভিত্তিতে তোমরা সাজাতে পারো। এভাবেই বলছে যে শ্রেণীকক্ষ সাজানোর বিষয়ে সকলের মতামত নেওয়া। কিভাবে সাজালে শ্রেণীকক্ষটি আম দৃষ্টিনন্দন হয় এই আরকি। আচ্ছা, এবং পাঠ উপযোগী হয়। আচ্ছা, ২ নাম্বার কি আছে? কিভাবে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হবে তা আলোচনা করে সিদ্ধান্ত নেয়া। তোমরা জানো যে প্রত্যেক স্কুলেই বার্ষিক একটা খেলাধুলার প্রতিযোগিতা বা ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরই হয়, তাই না? তাহলে এটার বিভিন্ন ইভেন্ট থাকে এবং এটার আ প্রতিযোগিতাটা আম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তোমার অর্গানাইজ করা হবে, কিভাবে পরিচালিত করা হবে এসব বিষয়ে আ এক আ আমি যদি একাই সিদ্ধান্ত নেই বা তোমাদের স্যার যদি একাই সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। তাই না? তাহলে কিভাবে ক্রীড়া প্রতিযোগিতাটা আয়োজন করা হবে বা আয়োজিত হবে তা আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ই আলোচনা করে সিদ্ধান্ত নেয়া। এখানে ক্রীড়া প্রতিযোগিতার কথা আমি বলেছি যেকোনো তোমাদের এসব পিকনিক হতে পারে, তাই না? তারপরে তোমাদের আম এই যে আমি এখন পরের আ পয়েন্টে দিয়েছি দেখো যে সকলের মতামতের ভিত্তিতে দলনেতা নির্বাচন করা। ক্লাস ক্যাপ্টেন থাকে না তোমাদের? সেটার কথা বলা হচ্ছে। তুমি কি একাই চাপিয়ে দিতে পারবা যে আমি দলনেতা আমার কথা শোনো না। সকলে যাকে আ ভোট দিবে বা সকলে যাকে সমর্থন করবে সেই হবে কি? দলনেতা, তাই না? পছন্দের প প যাকে পছন্দ করবে আরকি। তাহলে সকলের মতামতের ভিত্তিতে দলনেতা নির্বাচন করা। এটাও কিন্তু একটা গণতন্ত্রের কি উদাহরণ, তাই না? স্কুলে। আচ্ছা। ৪ নাম্বার কি? যে সকলে আলোচনা করে বিদ্যালয়ের উন্নয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। হ্যাঁ, আচ্ছা। কি করলে আ তোমার বিদ্যালয়ের উন্নয়ন ঘটবে, হ্যাঁ? আম বিভিন্ন এ নিয়ে অনেকগুলো ধরো প্রস্তাব আসতে পারে। তার মধ্যে থেকে যেটা তোমাদের গ্রহণীয় মনে হবে সকলের, সেটাই সিদ্ধান্ত সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া। ঠিক আছে? তাহলে সেটা বলছে যে সকলের আলোচনা করে বিদ্যালয়ের উন্নয়নের ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া, বিভিন্ন উন্নয়নের ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া। এটাও কিন্তু আরেকটা উদাহরণ। ঠিক আছে? আচ্ছা দেখো, আচ্ছা পরের প্রশ্ন দেখো, পরিবার কি? পরিবারে গণতন্ত্র চর্চার প্রয়োজন কেন? হুম? পরিবারে গণতন্ত্র চর্চার ৪ টি সুবিধা লিখো। এখন পরিবার কি? আমরা তো সবাই কোনো না কোনো পরিবারে বিলং করি, তাই না? পরিবারের থেকে আমরা সবারই প্রত্যেকেই আমরা প্রত্যেকের পরিবার আছে, তাই না? কিন্তু আমরা যদি এখন একটু সাজিয়ে লিখি তাহলে দেখো কি হচ্ছে যে পরিবার হচ্ছে মোটামুটিভাবে স্থায়ী এমন একটি সংঘ। দেখো সংঘ কথাটা তোমরা লক্ষ্য করো। পরিবার হচ্ছে মোটামুটিভাবে স্থায়ী এমন একটি সংঘ যেখানে সন্তানাদি সহ বা সন্তানহীনভাবে স্বামী-স্ত্রী একসাথে বসবাস করেন। অনেকের দেখো ভাই-বোন আছে, অনেকের আবার শুধু স্বামী-স্ত্রী কোনো সন্তান নেই। সেটাই বলছে যে বিহীনভাবেও স্বামী-স্ত্রী একসাথে বসবাস করেন। পরিবার হচ্ছে মোটামুটিভাবে স্থায়ী এমন একটি সংঘ। দেখো এমন একটি সংঘ যেখানে সন্তানাদি সহ বা ছাড়া সন্তানহীনভাবে স্বামী-স্ত্রী একসাথে বসবাস করেন। ঠিক আছে? আচ্ছা। দেখো যে গণতন্ত্র চর্চার ফলে পরিবারের সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে। আচ্ছা, পরিবারে গণতন্ত্র চর্চার সুবিধা, ৪ টি সুবিধা, হ্যাঁ? ৪ টি সুবিধা যে পরিবারে গণতন্ত্র চর্চার ৪ টি সুবিধা। পরিবারে অনেক সদস্য থাকে, তাই না? ছোট বড়
আ তোমার ছোট বোন সেও আছে, তুমিও আছো। আবার দেখো দাদুও থাকতে পারে, দাদাও থাকতে পারে। হ্যাঁ? গুরুজন সহ বিভিন্ন বয়সী কিন্তু সদস্য আছে। এখন পরিবারের গণতন্ত্র চর্চা মানে কি যে এই ছোট্ট যে আ উম সদস্য, হ্যাঁ? তার মতামতকেও এখানে কিন্তু উম গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ? আ আচ্ছা। সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করতে হবে। ২ আমাদের দেশের গণতন্ত্র আরো শক্তিশালী হবে। যদি পরিবারে আমরা গণতান্ত্রিক চর্চাটা শুরু করি, হ্যাঁ? গণতন্ত্রের চর্চাটা যদি পরিবার থেকেই শুরু হয়, তাহলে কিন্তু সেই পরিবারের সন্তান কি করবে যে আমাদের দেশের গণ আ আমাদের তাহলে কি হবে যে আমাদের দেশের গণতন্ত্র আরো বেশি শক্তিশালী হবে, তাই না? আচ্ছা। তাহলে ৩ নাম্বার কি আছে যে সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার মনোভাব গড়ে উঠবে। হ্যাঁ? পরিবারে যদি আমরা গণতন্ত্রের চর্চাটা শুরু করি, তাহলে ওখান থেকেই তার কিন্তু একটা অনুশীলন হয়ে গেল। হ্যাঁ? যে না কোনো আ বিষয়ে সকলের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত। হ্যাঁ? এককভাবে কোনো সিদ্ধান্ত কিন্তু চাপিয়ে দেয়া যায় না। হুম? আ এটাই হচ্ছে কথা, মূল কথা এটাই। আচ্ছা ৪ নাম্বার দেখো যে পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল হবে। আচ্ছা আমি যে বললাম যে ছোট বড় আ বিভিন্ন বয়সের তোমার সদস্য থাকে পরিবারে। তাহলে পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ছোট যে বাচ্চাটা আছে ও হয়তোবা না বুঝে কিছু বলবে কিন্তু তাকেও তুমি যে বলতে পারো, ওকে বলতে পারার যে সুযোগটা এটা কিন্তু তাকে দিতে হবে। হুম? তারপর তোমরা বড়রা সেটা ডিসিশন নিবা যে কোন ডিসিশনটা নিলে সেটা বিষয়টা বেশি কার্যকরী হবে। তো ঠিক আছে যে সেজন্য বলেছে যে পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। হ্যাঁ? আচ্ছা। তাহলে শিক্ষার্থীরা আ মনে হয় তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। এই অধ্যায়গুলোর যে প্রশ্ন আমি আমার আ আগের ভিডিওতেও দিয়েছি। আর এখন ২ টি প্রশ্ন দিলাম। তোমরা গণতন্ত্র বিষয়ে যদি আরো ব্যাপক আ তোমাদের এখান থেকে যদি ধারণা থাকে তাহলে যেকোনো প্রশ্ন আসুক না কেন গণতন্ত্র সম্পর্কে তোমরা ইনশাআল্লাহ আ আমার মনে হয় তোমরা উত্তর দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা। তো শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করছি এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।